উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক, তৃণমূলের টিকিটে জেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৫৯ জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি বা আবেদনপত্র বিধানসভা স্পিকার রতীন্দ্রনাথ বসুকে জমা দিয়ে দাবি করা হয়েছিল তারাই আসল তৃণমূল এবং পরিষদীয় দলের তকমা যাতে তাদেরকে দেওয়া হয়। এরপর স্পিকার নিজের মতো করে সেই সিগনেচারগুলো ভেরিফাই করেছেন, দেখেছেন ওই ৫৯টা সিগনেচারই আসল। এরপর তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করে তার হাতে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার জন্য যে নির্দিষ্ট কক্ষ তার চাবিটি দিয়ে দেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক ঝাঁক তৃণমূল বিধায়ককে নিয়ে, মানে তৃণমূলের টিকিটে যে তার বিধায়ককে নিয়ে তিনি সাংবাদিক বৈঠকও করেন। এবং যুক্তি তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, এটা কিন্তু অফিসিয়াল। অর্থাৎ তৃণমূলের একটা ব্লক তৈরি হয়েছে, সেই ব্লক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের পরামর্শদাতা দাবি করছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস রাজ্য বিধানসভায় পরিষদীয়ভাবে ভেঙে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন ২০ জন বিধায়ক রয়েছেন, বাকি প্রায় ৬০ জন বিধায়ক আলাদা ব্লক, তৃণমূল ব্লক, নতুন তৃণমূল করে তারা বিধানসভায় যথারীতি যাচ্ছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে বসছেন, তার সঙ্গে অন্যান্য বিধায়করাও থাকছেন। গোদের ওপর বিস্ফোরার মতো এবার যেটা নিয়ে আমি এবং আরো অনেকে গত ৩ দিন ধরে আলোচনা করে যাচ্ছি, সেটা হলো এবার কি সাংসদদের ভাঙানো হবে, অর্থাৎ সাংসদরা বেরিয়ে আসবে মূল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে। এই মুহূর্তে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ২৯+১৩ ইজ ইকুয়াল টু ৪২। তার যদি 2/3 করা হয়, অর্থাৎ 2/3 করা হয়, তাহলে ২৮ জন তাঁরাও আলাদা ব্লক করতে পারেন এবং সেই ব্লক এই ঋতব্রতদের বিধায়ক পরিষদীয় ব্লকের সঙ্গে মিলেমিশে একাকার হতে পারে। তাহলে পরবর্তীকালে তারাই যে আসল তৃণমূলের জোড়াফুলের সিম্বলের আসল দাবিদার যে তারা এটা নিয়ে এগোতে পারেন আইনগতভাবে নির্বাচন কমিশনের কাছে, কিংবা কোর্ট কেস হলে সেখানে। তারই মাঝে এদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর ভেসে এসছে এবং তার যথার্থতা আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল বা সংশ্লিষ্ট মহল। আগামী ১ থেকে ১.৫ সপ্তাহের মধ্যে, খুব বেশি হলে ২ সপ্তাহের মধ্যে, অপারেশন লোটাস ভাঙার মুখে তৃণমূলের সংসদীয় দল এবং সেই তালিকায় কারা কারা, অর্থাৎ কোন কোন তৃণমূল সাংসদ, তৃণমূলের সিম্বলে যেটা সাংসদ এই অপারেশন লোটাসের আওতায় আসছেন বা নতুন ব্লক বা নতুন তৃণমূল তৈরি করার দিকে ঝুঁকছেন। অন্তত ১২ থেকে ১৪ জন সাংসদ ইতিমধ্যেই তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন। শোনা যাচ্ছে কোনো এক বর্ষিয়ার নেত্রী এবং তৃণমূলের সাংসদ এই সাংসদদের নতুন ব্লকে লিড করছেন, যেটা বিধায়কদের ব্লকে লিড করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং আপাততভাবে ১২-১৪ জন তারা একজোট হয়েছেন বা সহমত পোষণ করেছেন মূল তৃণমূল থেকে তারা ভেঙে আসবেন এবং তারাই দাবি করবেন আসলে তারাই মূল তৃণমূল। এবং কেউ কেউ জল মাপছে এই বিষয়টি যদি জমাট বেঁধে যায়, এই যে সাংসদদের যে নতুন তৃণমূল ব্লক সেটা যদি জমাট বেঁধে যায়, তাহলে আরো ৫ থেকে ৬০ জন, এমনকি ১০ জনও সেই ব্লকে নাম লিখিয়ে ফেলবেন। বিষয়টি নিয়ে আমি আরো বিস্তারিত আসবো, কিন্তু তার আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের কিছুটা অংশ না শোনালেই নয়। আর একেবারে প্রতিবেদনের শেষে আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তাদের যে রাজনৈতিক ইতিবৃত্ত, কখনো বিরোধী কখনো শাসক, বিভিন্ন নির্বাচন, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই যে বিভিন্ন নির্বাচনগুলির তাদের কি ফলাফল, তৃণমূল কংগ্রেস জন্মের পরে এই ২৮-৩০ বছরে তাদের ইতিহাসটাও আপনাদের একের পর এক তুলে ধরবো। নতুন প্রজন্মের অনেকেই হয়তো সেই তথ্য জানেন না, একটু ইন্টারেস্টিং তথ্য, সেই জন্যই তুলে ধরবো, যদিও এই প্রতিবেদনের সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস এখন মুষল পর্ব চলছে, হয়তো দলটা উঠে যেতে চলেছে আগামী দিনে, এমনটা মনে করা হচ্ছে। তার আগে তার ইতিবৃত্তটা একদম শেষে আমরা একটু ফিরে দেখব। চলুন শুনে নিই মহুয়া মৈত্রের বক্তব্য। তা যেই এমএলএরা, যেই মানুষেরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে জিতে এসেছেন, তারা তো মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছেন। তারা তো ভোটের পরে বলতে পারে না যে আমরা স্বাধীন। আর বাংলায় এমন কোনো এত বড় হনুমান এখনো জন্ম নেয়নি যে বলতে পারে যে বিজেপি বিরোধী যেই ভোটটা ২,৬০,০০,০০০ ভোট, সেটা মমতা ব্যানার্জির মুখ থেকে হয়নি, সেগুলো আমাদের দেখে হয়েছিল। আসলে ১৫ বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। অনেক নেতাদের এখন মনে হচ্ছে যে বিরোধিতা আর আমাদের স্যুট করছে না। কে বিরোধী থাকবে, কে এখন পুলিশের সাথে লড়াই করতে হবে, বিডিও আমার কথা শুনবে না, ওসি আমার কথা শুনবে না, কেন এই ঝামেলায় যাব।
নিজের লাইফটা খুব সুবিধে হয়ে যাবে, আমাদের পুলিশ থাকবে, আমাদের সিকিউরিটি থাকবে, আমরা ঘুরে বেড়াবো, আরাম করে যাব, এদিকেও খেলবো ওদিকেও খেলবো। তাই লড়াইয়ের যদি মানসিকতা থাকে, বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করার জন্য ময়দানে নেমেছে, তাহলে ভয়ের কোনো জায়গা নেই। এখন সব নেতারা নিজের স্বার্থপরতার জন্য, এটা কেউ মানুষের জন্য ভাবছে না। সবাই ভয় পেয়ে গেলে কিভাবে হবে? जो डर गया समझो मर गया। আমি একটাই কথা কর্মীদের কাছে বলতে চাই, এই দল তৃণমূল কংগ্রেস দল কর্মীদের দল, মমতা ব্যানার্জির নেতৃত্বে এটা কর্মীদের দল। তো আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে এসেছি। তাই কর্মীদের বলছি, আপনারা একদম উদ্বিগ্ন হবেন না, মমতাদি রয়েছে, আমরা রয়েছি। যদি ঘোলা জলে কেউ এখন মাছ ধরে কর্মীদের আমন্ত্রণ জানায় যে এখানে আসেন ওখানে আসেন, আমি কর্মীদের বলছি যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট কর্মীদের পাশে থেকেছে, আমরা একসাথে লড়াইটা দিয়েছি এবং আগামী দিনেও আমরা ঠিক জায়গায় পৌঁছে যাব। আপনারা ঠিক থাকেন, আপনারা সাথে থাকেন, মমতা ব্যানার্জি আমরা সবাই আছি। যে যাবার যাক, দলের শুদ্ধিকরণ হোক, পরিষ্কার বোঝা যাক কে কোন দিকে আছে। মহুয়া মৈত্র তার ভিডিও বার্তাতে আরো অনেক কিছু বলেছেন, আমি মেন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। সব ঠিক আছে, কিন্তু আচমকা মহুয়া মৈত্র হঠাৎ করে এমন বার্তা দিচ্ছেন, যখন তৃণমূল বিধায়কদের পরিষদীয় দল ভাগ হয়ে গিয়েছে, ঋতব্রতর নেতৃত্বে একটা দিকে 2/3 প্রায় 60 জন বিধায়ক, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে পড়ে আছে মাত্র 20 জন, এর মধ্যে থেকেও আবার কেউ কেউ হয়তো আগামী দিনে চলে যাবে। সেই জায়গায় মহুয়া মৈত্রের এমন একটা বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি বলছেন দরজা খোলা আছে, যে যাবার চলে যাক, দলের শুদ্ধিকরণ হোক, বোঝা যাবে কে কোন দিকে আছে। আমার আরও একটি বিষয় বলতে ইচ্ছা করছে, সেটা হলো মহুয়া মৈত্র তো কর্মীদের উদ্দেশ্যে অনেক বার্তা দিলেন। তিনি বলছেন যে ডর গা সমঝো মর গা, ভয়ের কোনো জায়গা নেই, বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, মাঠে নেমে লড়াই হবে, আমরা সব আপনাদের পাশে আছি। আজকে 4 জুন, ঠিক 1 মাস আগে 4 মে বিধানসভা ভোটের ফলাফল বেরিয়েছে। তারপর থেকে মহুয়া মৈত্রকে রাস্তাঘাটে কোথাও দেখা যায়নি। হ্যাঁ, উনি টুইটে থাকেন, টুইটেই আছেন, এক্স হ্যান্ডেলে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, আজকে আবার দেখলাম ভিডিও বার্তাতে আছেন। আচ্ছা, এখন দিল্লিতে তো কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, লোকসভার সেশনও চলছে না। মহুয়া মৈত্র সাংসদ, তিনি যদি লোকসভার সেশন চলতো মানতাম তিনি দিল্লিতে ব্যস্ত আছেন। মহুয়া মৈত্র শুধু কৃষ্ণনগর নয়, তার কলকাতাতেও তো বাড়ি আছে। এই 1 মাস, এই 30-31 দিনে মহুয়া মৈত্র কোথায়? ছেড়ে দিন, কর্মীদের পাশে থাকতে হবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরশু ধর্মতলায় ওয়াই চ্যানেলে তিনি কর্মসূচি করলেন, এই মহুয়া মৈত্র বলছিল না যে তৃণমূল কংগ্রেস কর্মীদের দল, ঠিকই তো, সেখানে কর্মী সমর্থক ছাড়া আর কতজন বিধায়ক ছিলেন? 8 জন বিধায়ক ছিলেন। সাংসদদের মধ্যে, মানে লোকসভায় জেতা সাংসদদের মধ্যে একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মালা রায় ছাড়া কাউকে দেখা যায়নি। মহুয়া মৈত্র কোথায় ছিলেন? কোথায় ছিলেন মহুয়া মৈত্র? ওনার তো কলকাতায় বাড়ি আছে। যদি উনি কৃষ্ণনগরে থাকেন, কৃষ্ণনগর থেকে কলকাতায় আসতে ওনার কতক্ষণ? উনি কোথায় ছিলেন? দেখুন, ভিডিও বার্তায় নীতি কথা বলতে বা ভিডিওতে নীতি কথা শুনতে খুব ভালো লাগে, যে ডর গয়া সমঝো মর গয়া। মহুয়া মৈত্র কোথায় ছিলেন? সেদিন ধর্মতলায় তো দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে 2 জন লোকসভার টিকিটে জেতা তৃণমূলের সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়। আচ্ছা, ধরলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ, বাড়িতে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে আক্রান্ত হওয়ার পর তিনি বাড়িতে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই 4 জন লোকসভার সাংসদ। আর রাজ্যসভার সাংসদের মধ্যে সেই ডেরেক ওব্রান, সামিরুল ইসলাম, নাদিমুল হক, আর কোথায়? এবং দোলা সেন। বাকিরা কোথায়? 42 জন। তো আমি বারবার বলছি, রাজীব কুমার, কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী, সাকেত গোখলে, সাগরিকা ঘোষদের কথা ছেড়েই দিলাম। এরা সেই অর্থে রাজনৈতিক ব্যক্তিত্ব না। রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ইকুয়েশন থেকে এদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু যারা হার্ডকোর পলিটিশিয়ান, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা মানুষের মধ্যে থেকে রাজনীতি করেন, সেই সাংসদরা কোথায়? তৃণমূলের মধ্যে থেকেই তো এই প্রশ্ন উঠছে, যে তৃণমূলের নিচু স্তরের কর্মীরা, সাধারণ সমর্থকরা, যারা চুরি, জোচ্চুরি, দুর্নীতি, তোলাবাজির সঙ্গে যুক্ত নন, তাদের মধ্যে থেকেই তো এই প্রশ্নটা উঠছে। কারণ আজ তৃণমূলের ডিজাস্টার বা বিপর্যয়ের জন্য নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা যেমন বিপদে পড়েছেন, তার থেকেও বেশি বিপদে পড়েছেন তৃণমূলের নিচু স্তরের কর্মীরা, যারা কোনোদিন কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত না। তাদের মধ্যে থেকেই কিন্তু এই প্রশ্নটা উঠছে। মহুয়া মৈত্র এত নীতি কথা শোনালেন, তিনিই বা কোথায়? রাস্তায় আছেন তিনি? তিনি শুধু টুইট করছেন, ফেসবুক করছেন আর ভিডিও বার্তা দিচ্ছেন। তিনি তো সেদিন এসে নেত্রীর পাশে বসতে পারতেন। যদি সত্যি মহুয়া মৈত্র সেদিন উপস্থিত হয়ে থাকেন, তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি দেখতে পাইনি। আপনারা কেউ দেখতে পেলে জানাবেন। ফিরে আসি মূল বিষয়। আর কিছুদিন বাদে লোকসভা ও রাজ্যসভায় বাদল অধিবেশন। জানা যাচ্ছে তৃণমূলের অন্তত 12 থেকে 13 জন, যাদের মধ্যে আবার 4 থেকে 5 জন তৃণমূল শীর্ষ নেতা নেত্রীদের ঘনিষ্ঠ সাংসদ,
লোকসভার হোক বা রাজ্যসভার, তাঁরাও কিন্তু এই 12 জনের মধ্যে রয়েছেন। তাঁরাও ঋতব্রতর এমএলএদের পরিষদীয় দলের মতো সংসদীয় দলের একটা গ্রুপ বানিয়ে আলাদা ব্লক করতে চাইছেন, যার নেতৃত্ব দেবেন কোন এক বর্ষিয়ান তৃণমূলের মহিলা সাংসদ। সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং জানা যাচ্ছে সেই সংখ্যাটা আপাতত 12 জন এবং আরো 8 থেকে 10 জন তৃণমূলের প্রতীকে জেতা লোকসভা রাজ্যসভার সাংসদ সেই ব্লকে যোগ দিতে পারেন। ফলে সংখ্যাটা 20, 22, 24 পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং বিদ্রোহী সাংসদদের সংখ্যাটা হয়তো এমন জায়গায় পৌঁছে গেল, ওই যে বলছিলাম 2/3, তাহলে সেক্ষেত্রে দল বিরোধী আইনের আওতায় তারা পড়বেন না, তারা অনায়াসে আলাদা ব্লক তৈরি করতে পারেন। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক মহলের এমনই গুঞ্জন চলছে এবং সেই জল্পনার মাঝেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এমন ভিডিও বার্তা, এখানে তিনি বারবার বলছেন দরজা খোলা আছেন, আরও কেউ গেলে চলে যান, শুদ্ধিকরণ হোক দলের। ফলে মহুয়া মৈত্র নিশ্চয়ই তিনি সাংসদ এবং যথেষ্ট সক্রিয় একজন সাংসদ, ফলে তার কাছ পর্যন্ত এই যে সংসদীয় দলের যে ভাঙন সেই খবরটা পৌঁছে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বিধায়কদের ভাঙনের পর সংসদীয় দলেরও ভাঙন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের, এমন একটা জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আসলে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। এবার দর্শক বন্ধুরা, প্রতিবেদনের একদম শেষ অংশে আপনাদের একটি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দেখায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ইতিবৃত্ত জন্ম থেকে আজ মুষল পর্ব, এই প্রায় 3 দশকে তৃণমূল কংগ্রেসের সাফল্য ব্যর্থতার একটা পরিসংখ্যান আপনাদের টুক করে দেখিয়ে দিই, যার সঙ্গে মূল প্রতিবেদনের কোনো সম্পর্ক নেই। আমি মুখে বলি, আপনারা স্ক্রিনের ডান দিকে দেখুন। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। 1998 সালেই লোকসভা নির্বাচন হয়েছিল এবং জন্মের পর প্রথম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু সকলকে অবাক করে 7টি আসন জিতেছিল। পরের বছর অর্থাৎ 1999 সালেও আবারও লোকসভা নির্বাচন হয়, সেই অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের সরকার ইত্যাদি ইত্যাদি। সেই কারণে সেই লোকসভা নির্বাচনে আরও একটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের বেড়েছিল এবং তারপরে একটি উপনির্বাচন হয়েছিল লোকসভার, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস সেই আসনটি জিতেছিল। তখন এই বাংলার বুকে কিন্তু বাম তথা সিপিএম এর সরকার। এরপরে 2000 সালে প্রথমবার কলকাতা পুরসভা দখলে নেয় তৃণমূল কংগ্রেস। 2001 সালে বিধানসভা নির্বাচন, এবার না হলে নেবার, সেবারও কিন্তু তৃণমূল কংগ্রেস 60টি আসন দখল করেছিল তাদের জোড়াফুল সিম্বল নিয়ে। 2004 সালে পর্যুদস্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে, মাত্র একটি আসন জিতেছিলেন, তাও 1 লাখের কম ভোটে, এবং তিনি ছিলেন দক্ষিণ কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। এছাড়া তৃণমূলের কিন্তু লোকসভায় আর কোনো সাংসদ ছিল না। এরপর চলে আসে 2006 লোকসভা নির্বাচন, আরও ব্যাপক ভরাডুবি, যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র 30টি আসন জিতে কোনো রকমে বিরোধী দলের সম্মান বা মর্যাদা পেয়েছিল। 2008 থেকে কিন্তু তৃণমূলের চাকাটা ঘুরতে শুরু করে, পরিবর্তনের হাওয়াটা ঘুরতে শুরু করে। সে বছর পঞ্চায়েত ভোটে 2টি জেলা পরিষদ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 2টি জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করেছিল। 2009 সালে তৃণমূল কংগ্রেস কার্যত সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিল লোকসভা নির্বাচনে। কংগ্রেসের সঙ্গে জোট ছিল আর তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছিল 19টি লোকসভার আসন। আর 2011 সাল রাজ্যে রাজনৈতিক পালাবদল, সেখানেও কংগ্রেসের সঙ্গে জোট করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেই পালাবদলের ভোটে তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছিল 184টি আসন। 2014 লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বা নির্বাচনী ইতিহাসে সবচেয়ে সাফল্যতম একটি অধ্যায়, যখন তৃণমূল কংগ্রেস রাজ্যের 42টি আসনের মধ্যে 34টি আসনে জয়লাভ করেছিল। এরপর 2016 বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস কিন্তু 211টি আসন নিয়ে এককভাবে ক্ষমতায় এসেছিল। 2019 নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের আবার বিপর্যয় হয়, কিন্তু সেই বিপর্যয়টা ততটাও বড় ছিল না। তাদের লোকসভার 34টি আসন এক ধাক্কায় কমে 22-এ নেমে আসে এবং বিজেপির উত্থান হয়, বিজেপি 2 থেকে পৌঁছে যায় 18-তে। 2021-এ আবার কামব্যাক করে তৃণমূল কংগ্রেস, 215টি আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালেও যথারীতি ভালো ফলাফল করে তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু তৃণমূলের আসন সংখ্যা আবার 22 থেকে বেড়ে 29-এ পৌঁছে যায় এবং বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে 12-তে নেমে যায়। আর 2026 আজকের 4 জুন, 1 মাস আগে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকালের সমাপ্তি হয়। বিজেপি 208টি আসন নিয়ে ক্ষমতায় আছে এবং তৃণমূল এখন বিরোধী দল, যে তৃণমূলে এখন ব্যাপক মুষল পর্ব চলছে। বিধায়কদের পরিষদীয় দলের পর এবার সংসদীয় দলেরও একটা বড়সড় ভাঙন ঘটতে চলেছে বলে আমরা জানতে পারছি।
দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানে শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।